আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী মঙ্গলবার ঠিক একই সময় আপনার প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ রেকর্ডেড প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হয়। সুতরাং প্রতি রবিবার এবং মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটরস ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো আমি করেছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমার কাছে আসে। সেই প্রশ্নগুলির উপর গুরুত্ব দিয়ে আমরা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আর আজকের বিষয়ের মধ্যে থাকবে ফোর্সড ম্যারেজ। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবার বুঝতে সুবিধা হয়। সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় অথবা ফোন করে যদি পুলিশ স্টেশনে যাবার জন্য বলে, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে আপনার অ্যাডভাইস নেওয়াটা উচিত। আমি আজকের প্রোগ্রামের মধ্যে বেইলের উপর বলবো, ক্রিমিনাল কোর্ট থেকে কিভাবে বেইল নিতে হয়, কেন এটা এত ইম্পর্ট্যান্ট, কোর্ট কেন অনেকগুলো কন্ডিশন বেইলের জন্য ইম্পোজ করে, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে বেইল নিতে হলে কি কি করতে হবে ক্লায়েন্টদেরকে এবং সলিসিটরকে, ওটার উপর আমি বলবো। হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ ইন অ্যাপ্লাইং ফর বেইল, মানে বেস্ট অ্যাপ্রোচটা কি? বেইলটা এত ইম্পর্ট্যান্ট যে একজন ক্লায়েন্টে যদি আপনার বেইল না দেয় ট্রায়ালের আগে, তাইলে তার অনেকগুলো আপনার প্রবলেম। কারণ যে সময় সে মানে আপনার মোর টাইম যেটা সে ক্লায়েন্টের সাথে সলিসিটরের সাথে মিটিং করতে পারবে যদি বেইলে থাকে, প্রিজনের মধ্যে থাকলে লিমিটেড টাইম হয় এবং অনেক সময় ওই সময়ের মধ্যে সবগুলো ডিসকাস করা মানে ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আপনার এভিডেন্স গ্যাদারিংয়ের ব্যাপার আছে, তখন আপনি যদি বাইরে থাকেন আপনি উইটনেস এভিডেন্স গ্যাদার করা এগুলো সহজ হবে। এই জন্য ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে ফার্স্ট যেটা ইম্পর্ট্যান্ট থিং চেষ্টা করতে হবে বেইলে থাকার জন্য, যে ট্রায়ালের আগ পর্যন্ত বেইলটা সিকিউর করার জন্য সব চেষ্টা করতে হবে। Of course, it is not the case that simply because the prosecution raise an objection to bail, then the judge will not grant the bail. এটা ঠিক না যে পুলিশ অবজেকশন করবে যে বেইল আমরা দিব না, যেহেতু এটা সিরিয়াস কেস, এটা রেপ কেস, এটা মার্ডার কেস, এটা জিবিএইচ কেস, এটা রবারি কেস, আমরা এগুলোর জন্য বেইল দিব না, পুলিশ আপনার অবজেকশন করবে। বাট দ্যাট ক্যান হ্যাপেন, পুলিশ অবজেক্ট করতে পারে, কিন্তু এইটার মানে এই নয় যে জাজ আপনাকে বেইল গ্রান্ট করবে না। তারপরেও আপনার বেইল গ্রান্ট করবে জাজ, এটার পসিবিলিটি আছে। A good defense team's bail conditions solicitors will prepare a bail application which will predict that the prosecution will raise certain objections. সবকিছু ডিপেন্ড করবে প্রপারলি প্রিপেয়ার করা, একদম ম্যাটিকুলাসলি বেইল অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করতে হবে। যে সলিসিটর
আপনার বেইলের জন্য অ্যাপ্লাই করবে তাকে প্রেডিক্ট করতে হবে যে পুলিশ বিভিন্ন আপনার অবজেকশনগুলো করবে, পুলিশের বিভিন্ন অবজেকশনগুলো সেগুলা মানে জানা থাকতে হবে, সে বুঝতে হবে যে সে পুলিশে অ্যাড্রেসের উপরে অবজেকশন করবে, উইটনেস ইন্টারফেয়ারিংয়ের উপর অবজেকশন করবে এবং রিপোর্টিং, ট্যাগিং অনেকগুলো আপনার ম্যাটার পুলিশ রেজ করতে পারে। এবং একজন বেইলের জন্য যে অ্যাপ্লিকেশন করবে ক্রিমিনাল কোর্টের মধ্যে, ক্রাউন কোর্টের মধ্যে অথবা ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে, সলিসিটরকে এগুলো সব ধরে নিতে হবে যে পুলিশ এই ধরনের অবজেকশনগুলো করতে পারে এবং ওইভাবে বেইল অ্যাপ্লিকেশনটা প্রিপেয়ার করতে হবে। অবজেকশনগুলোকে যেন মিট করা যায়, ওগুলো যেন রিপ্লাই যেন বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। A good defense team's bail solicitors will prepare a bail application which will predict that the prosecution will raise certain objections and answer them in advance by being prepared to attack them and offering the judge bail conditions. একজন গুড সলিসিটার, এক্সপেরিয়েন্সড এক্সপার্ট সলিসিটার যারা আছে তারা খুব মেটিকুলাসলি বেইলের অ্যাপ্লিকেশনটা প্রিপেয়ার করবে এবং জাজকে অফার করবে বিভিন্ন কন্ডিশনগুলো যে আমার ক্লায়েন্ট এটা করবে, এটা ফলো করবে, এটা সিকিউরিটি আছে, সিকিউরিটি আছে, অনেকগুলো জিনিস তারা অফার করবে। সুতরাং পুলিশের অবজেকশনগুলো যেন একদম মানে আনসার অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া থাকে এবং অবজেকশনের কোনো পদ যেন না থাকে, ওগুলো সবগুলো ভালো মতো অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করতে হবে। The goal is to beat the prosecution to the punch, increasing the chance of bail being granted. যে সবগুলো কন্ডিশন, সবগুলো যেগুলো অবজেকশনের পসিবিলিটি যেগুলো থাকবে, পুলিশ কোন কোন ইস্যুগুলোর উপর মানে অবজেকশন করতে পারে, ওগুলো সবগুলো কাভার করে আপনাকে বেইলের মধ্যে বিভিন্ন কন্ডিশনগুলো আপনার মানে করতে দিয়া দিতে হবে, তাইলে আপনার চান্স অফ গেটিং বেইল উইল বি ইনক্রিজড। বাই রং ফুটিং দ্য প্রসিকিউশন অবজেকশনস, অনেকগুলো প্রসিকিউশন মানে অবজেকশনগুলো যেগুলো করবে সেগুলো সবগুলো যেন একদম মিট করা যায়, ওইভাবে ডিটেইলড কন্ডিশনগুলো আপনার বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে সলিসিটর দিয়া দিবে। যে আমার ক্লায়েন্ট একটা মানে কারফিউ দিতে পারো যে সন্ধ্যার সময় সে বের হবে না এবং একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে এবং অনেকগুলো আপনার কন্ডিশন যেগুলো পুলিশ যেগুলো অবজেকশন করার মতো আছে ওগুলো মিট করবে। As with most legal work of any description, there is no substitute for a preparing thoroughly when applying for bail. যে প্রত্যেকটা লিগ্যাল কেসের মধ্যে থারা প্রিপারেশন করতে হবে। আপনার কেসের মানে প্রিপারেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্রিমিনাল কেসের জন্য, এইটা করতেই হবে। এবং বেইল অ্যাপ্লিকেশন ওইভাবে প্রপারলি বেইল অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করা এটা কোনো এক্সেপশন না, এবং বেইল অ্যাপ্লিকেশন ওই রকম থারলি প্রপারলি প্রিপেয়ার করতে হবে। For most Crown Court cases, the defendant will only have one chance to make a bail application. Crown Court এর মধ্যে আপনার বেইল অ্যাপ্লিকেশনের চান্স হলো একবার বেইল অ্যাপ্লিকেশন করতে পারবে আপনার ক্রাউন কোর্টের জন্য, ক্রাউন কোর্টের মধ্যে। এইটাই হলো নর্মাল রুল, কিন্তু এক্সেপশন আছে মাঝে মধ্যে যে ওই ধরনের এক্সেপশনাল সিচুয়েশন যদি অ্যারাইজ করে, কিন্তু নর্মালি চান্স হলো একটা। So every piece of background supporting evidence has to be presented to the court. সুতরাং প্রত্যেকটা এভিডেন্স, প্রত্যেকটা ডকুমেন্ট আপনার কোর্টের কাছে প্রেজেন্ট করতে হবে, প্রত্যেকটা জিনিস কোর্টের কাছে দিয়ে দিতে হবে, কারণ চান্স হলো ক্রাউন কোর্টের মধ্যে বেইলের অ্যাপ্লিকেশন ওয়ান চান্স। And the notice of application sent to the court before the hearing must include all the supporting documentation. এবং সলিসিটরকে সমস্ত ডকুমেন্টগুলো যা যা কাগজপত্র সাপোর্টিং এভিডেন্স যা যা আছে সবগুলো অ্যাপ্লিকেশনের সাথে দেওয়া দিতে হবে, কোনো শর্টফল থাকলে হবে না, সব গুছাইয়া অ্যাপ্লিকেশন করতে হবে। If an important document relating to, say, a mortgage statement for a surety is not provided at this stage, there may not be a second chance. তার মানে আপনার মনে করেন একজন সিউরিটি, সে বলছে কি আমি
50,000 পাউন্ডের সিওরিটি দিলাম, আমি 20,000 পাউন্ডের সিওরিটি দিলাম, এবং সেটা সে তার ঘরের উপরে অনেকগুলো ইকুইটি আছে, ঘরের একটা মানে ঘরকে সে দেখাইছে যে ওখানে আমার পয়সাগুলো আছে, কিন্তু মর্টগেজ স্টেটমেন্ট যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা মনে করেন কোর্টকে দিতে হবে, কারণ ওইখানে পেমেন্টের বিভিন্ন রেকর্ডগুলো ইনফরমেশনগুলো থাকবে। ওইটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে বেটার আপনি ওয়েট করতে হবে, ওইটা না পাওয়া পর্যন্ত এইটা অ্যাপ্লিকেশন করা ঠিক হবে না। ওইটা পাইলে তখন আপনার কোর্টের মধ্যে দরখাস্ত প্রসিড করতে হবে। কারণ হইল কি, ওই ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছাড়া যদি প্রসিড করেন এবং বেইল যদি রিফিউজ হয় তখন তো সেকেন্ড চান্স তো আর থাকবে না ক্রাউন কোর্টের জন্য। এই জন্য অল সাপোর্টিং এভিডেন্স, অল ডকুমেন্টস মাস্ট বি গ্যাদার্ড টুগেদার অ্যান্ড প্রসিড উইথ দ্য অ্যাপ্লিকেশন। দিস মে ডিলে দ্য অ্যাপ্লিকেশন। এটা আপনার যদি এখন যদি না থাকে, দরকার হলে 2 দিন 4 দিন অপেক্ষা করেন, ওইটা না পাওয়া পর্যন্ত। ইজ বেটার টু ডিলে এবং মেক দ্য অ্যাপ্লিকেশন উইথ অল দ্য ডকুমেন্টস। ইট ক্যান বি সামটাইমস বি আনপ্লেজেন্ট বাট এসেনশিয়াল দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ওয়েটস ফর এ ফিউ ডেজ। এটা অনেক সময় ক্লায়েন্টদের কাছে একটু মানে মন খারাপ হইতে পারে যে আপনি এত তাড়াতাড়ি করলেন না কেন, আর একটু তাড়াতাড়ি করেন। এটা তারা বলতো আমি তাড়াতাড়ি বেইলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, কিন্তু বেটার হইল কি আপনার সমস্ত ডকুমেন্টগুলো গ্যাদার করে তারপরে অ্যাপ্লিকেশন করা এবং ওয়েট করা দরকার হইলে ইজ ইম্পর্টেন্ট। ওয়েট ফর ফিউ ডেজ so that the defendant does not spend several months in custody after the unsuccessful bail application. তাহলে পরিণামটা কি হবে, আপনি যদি সমস্ত এভিডেন্সগুলো গ্যাদার করে প্রপারলি যদি বেইল অ্যাপ্লিকেশন যদি না করেন, তাহলে আপনার বেইল অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং বেইল যদি রিফিউজ হয় তাহলে লং টাইম প্রিজনের মধ্যে থাকতে হবে ট্রায়ালের জন্য। ট্রায়াল হইতে পারে হয়তো 6 মাস পরে, 3 মাস পরে বা 4 মাস পরে, তাহলে ওই লং টাইম আপনাকে প্রিজনে থাকতে হবে। সো ইটস বেটার টু ওয়েট অ্যান্ড গেট অল দ্য এভিডেন্স রেডি, দেন মেক দ্য অ্যাপ্লিকেশন। বেইল ইজ নট এ ফরগন কনক্লুশন ফর এনি সিরিয়াস অফেন্সেস। অনেকে বলে কি যে খুব সিরিয়াস অফেন্স, রেপ অ্যালিগেশন, বেইল দিবে না, বেইল হবে না, সিরিয়াস অফেন্স। এটা ইজ নট দ্য কেস, and application must be treated with care and meticulously prepared. Prepare করতে হবে ভালো মতো, all evidence দিয়া, all conditions গুলো মানে কোর্টের কাছে পুট ফরওয়ার্ড করতে হবে যে আমার ক্লায়েন্ট এটা করবে, আমার ক্লায়েন্ট এটা দিবে, এটা মানে সিকিউরিটি দিবে, সিকিউরিটি দিবে, সবগুলো দিয়ে গুছাইয়া যদি বেইল অ্যাপ্লিকেশন করা যায়, তাহলে এইটার এই নয় যে এলিগেশনগুলো সিরিয়াস বলে কোর্ট গ্রান্ট করবে না বেইল। দ্যাট ইজ নট দ্য কেস. Application has to be made meticulously, properly. What are the bail conditions? অনেক সময় ক্রিমিনাল কোর্টের মধ্যে বেইল কন্ডিশনস গুলো ভেরি ইম্পর্টেন্ট। জাজ ওয়ান্টস টু মেক শিওর যে সে কোর্টের মধ্যে হাজিরা দিবে তার ট্রায়ালের জন্য, এবং যে রীতিমতো যে কোর্ট হিয়ারিংগুলো যেগুলো আসবে ওগুলোর মধ্যে সে অ্যাটেন্ড করবে, ওগুলোকে এনশিওর করার জন্য জাজ বিভিন্ন কন্ডিশনগুলো দিবে বেইলের জন্য। বেইল কন্ডিশনস আর রিকোয়ারমেন্টস দ্য কোর্ট গিভস টু এ ডিফেন্ডেন্ট হু ইজ অ্যাপ্লাইং ফর বেইল। এগুলো হইল কন্ডিশন যেগুলা জাজ ইম্পোজ করবে একজন ডিফেন্ডেন্টের উপরে, যে তোমাকে এইটা করতে হবে, তোমাকে কারফিউ ফলো করতে হবে, তোমাকে এই অ্যাড্রেসে থাকতে হবে, তোমাকে রিপোর্টিং করতে হবে, বিভিন্ন কন্ডিশনগুলো জাজে দিবে। তার কারণটা হলো কি কোর্ট উইল ওয়ান্ট টু মেক শিওর যে সে পালাইয়া না যায় মতো, so that he or she does not have to remain in prison before the proceedings are ended. সুতরাং আপনাকে সমস্ত বেইলের কন্ডিশনগুলো দিয়া যদি অ্যাপ্লিকেশন করা হয় তখন কোর্ট এগুলো কনসিডার করবে। সুতরাং যদি বেইল গ্রান্ট হয় তখন আপনাকে আর প্রিজনের মধ্যে থাকতে হবে না ট্রায়ালের আগে। ট্রায়ালের পরে যদি কনভিক্টেড হয়, তখন যদি প্রিজন সেন্টেন্স হয়, কাস্টোডিয়াল সেন্টেন্স হয়, তখন সেটা ডিফারেন্ট কথা, কিন্তু ট্রায়ালের আগে যদি বেইল হয় তখন আর প্রিজনের মধ্যে থাকতে হবে না। They allow the defense teams, bail solicitors to answer the objections the prosecution may raise to bail. Okay, মানে তখন এটা আপনার প্রসিকিউশন বিভিন্ন
অবজেকশনগুলো করতে পারে এবং এই অবজেকশনগুলোকে মিট করার জন্য সলিসিটরকে প্রিপেয়ার করতে থাকতে হবে যে পুলিশ বলবে যে সে ঘটনাটা ঘটছে টাওয়ার হ্যামলেটসের মধ্যে, এইখানে সে থাকতে পারবে না লোকাল, তখন আমরা বলবো যে ঠিক আছে সে লন্ডনে টাওয়ার হ্যামলেটসে থাকবে না, সে একদম লন্ডনের বাইরে চলে যাবে, সে বার্মিংহামে থাকবে। সুতরাং এখানে আর কোনো মানে ইন্টারফিয়ার করার উইটনেসদের সাথে এবং ক্রাইম সিনের মধ্যে আসার আর কোনো পসিবিলিটিটা থাকবে না। সুতরাং বিভিন্ন কন্ডিশনগুলো আপনার সলিসিটর প্রপোজ করবে কোর্টের কাছে, যেগুলো তারা প্রেডিক্ট করবে পুলিশের কি কি অবজেকশন করতে পারে ওগুলোকে ওভারকাম করার জন্য। I will pass to my colleague Barrister Lynn Townley. দর্শক, ব্যারিস্টার লিন টাউনলি দীর্ঘ প্রায় 25 বছরের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, ক্রিমিনাল লয়ার। ব্যারিস্টার লিন টাউনলি বিগত জীবনে পুলিশের যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস আছে সেখানকার সিনিয়র ক্রাউন প্রসিকিউটর ছিলেন। উনি সেখান ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের অ্যাডভোকেসি ম্যানেজার ছিলেন। উনি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে, যেটাকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বলে, ওখানকার টিচার। সেই দীর্ঘ অনেক বছরের এক্সপেরিয়েন্স, প্রায় 25 ইয়ার্স, এবং শি ইজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ UK Women Barristers Association. Barrister Lynn Townley. Lynn, you are going to talk about the forced marriage. Yes. Yeah. There's been a bit of work done on forced marriage recently by the Forced Marriage Unit, and why it's of interest at the moment is that there's been a lot of reports that forced marriages are now being conducted online because of the pandemic and the lockdown and the problems with international travel. Because what happens with forced marriage is often individuals from this country are taken, I say mainly to India and Pakistan. That's not to say that it's just a problem in those countries. It's a problem all over, but with the diaspora communities and the makeup in the UK, those are the biggest diaspora communities. So most of the forced marriages that we record here take place within those communities for that reason only. But because there's obviously difficulties with international travel at the moment, and there have been during lockdown, the latest reports that are coming out is that there's been ceremonies like this have been carried out on basically online, and over, like what we're using today, over Skype and other such applications that allow people to communicate with a video in the background. So it's just a new thing that has come in, that as with all other types of criminal offences, as we've talked about on here before, criminals adapt to new circumstances, and the people who are intent in carrying out forced marriages have also adapted as well to the pandemic. So it's just something that practitioners need to be aware about. If there is a marriage that takes place online, be that religious ceremony, mostly they will be religious ceremonies at this point, but if religious ceremonies are taking place online, that would equally be caught by the forced marriage legislation. So just in case anyone thinks they can get round it by not doing it in person, that would also constitute a forced marriage as well. Why this forced marriage is wrong, and in this modern world nowadays it is wrong, why this is wrong? If you can just go over those points, please. Well, it has to do with consent, and for all sort of marriages, regardless of religion or whether they're civil, whatever type of marriage it is. So a marriage that goes ahead between two people, essentially there always has to be, for the marriage to be deemed to be valid, whether that's in law or just in more for moral reasons, is that the marriage has to be consented to. And certainly the law within this country and in quite a lot of other jurisdictions is that for a marriage to be lawful,
it has to have the full and valid consent of both parties. And a forced marriage is the antithesis of that. So with a forced marriage, it may be that neither consent or one of the parties doesn't consent. Now that can be a full and valid consent might be different to actual consent in different circumstances. So when we talk about consenting to a marriage, that presumes that you're able as a person to consent. Not every person is. So for example, if someone has got learning difficulties, they are not going to be able to give full and informed consent necessarily. So that is something that has to be looked into quite carefully. So if someone, for example, is taken through into a marriage ceremony and they don't actually know what's happening, then that would be deemed by the law not to be consent, because that person couldn't actually or wasn't in a position to give their full and informed consent. And then the other side of the coin is where individuals can give full and valid consent, but are not consenting for whatever reason. So, for example, they may not want to go ahead with the marriage, but they do go ahead with it on the face of it because they're afraid of letting down the family, or they've been coerced into it. And coercing in this context, it isn't just physical. It can also be mental coercion. So informing someone, for example, emotional blackmail. So saying, you know, if you don't go ahead, you bring shame on the family, or, you know, a parent will get ill, or, you know, you'll kill your parents, whatever. That type of threat is emotional blackmail, and can, in the given circumstances, also amount to basically negative in any consent, and the consent wouldn't be full and valid if it was under coercion like that. So that's essentially why it is wrong, because the marriage needs to have the full consent of both parties. And the most of the cases, Lynn, I think they are forced into consent, the coercion, as you mentioned, and then when they return to the UK, then they go to the police and it starts reporting, and all, then case starts that point. Yeah. Yes, well, if people are taken outside the UK for the marriage ceremony to take place, then normally, I mean, they can make a report while they're abroad. There are mechanisms to do that. The UK have a forced marriage unit that operates in jurisdictions abroad, or can be contacted from anywhere when you're abroad. But normally what tends to happen is that the marriage does go ahead, and then the individual comes back to the UK, and usually, again, not always, but quite often, they come back to the UK to await the spouse and await immigration clearance for the spouse. And quite often, marriages that turn out to be forced are done to facilitate immigration and immigration scenarios and immigration promises, as it were, within the family. Not always the case, but often where they take place abroad, the individual will have to come back to await the spouse obtaining the necessary immigration clearance after the marriage ceremony has taken place. And then it's at that point that individuals alert the authorities, but actually you're going to be forced into a marriage. There are certain quasi-injunctive orders that can be made. So there are forced marriage protection orders, which can be made in the civil courts, which actually can prevent a family taking someone out of the country to undergo a marriage ceremony. Yeah. I think we have to go for a short break now. দর্শক আপনারা শুনছেন সেই ব্যারিস্টার লিন টাউনলির কাছে, সে বলছে ফোর্সড ম্যারেজ, দ্য কোয়ারশন করে ফোর্সফুলি আপনার কনসেন্ট দেওয়ানোটা, এটা কিন্তু আপনার রং। এটা তখন তারা এখানে এসে বিদেশে যখন ঘটে মানে ম্যারেজটা, তখন দে ক্যান কাম ব্যাক টু ইউকে অ্যান্ড রিপোর্ট টু দ্য পুলিশ। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন।